সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল দনবাড়ি নওয়াব প্যালেজে, অর্থাৎ জমিদার বাড়িতে। আশা করি আমাদের সঙ্গেই থাকবে। শুধু জমিদারই ছিলেন না, তার পাশাপাশি আসলে আমরা দেখতে পেয়েছি এখানে স্কুল, তারপরে মহিলা কলেজ, বয়েজ কলেজ, অপোজিটে হাসপাতাল করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা কি? আমার নাম হাফেজ মোহাম্মদ আব্দুস সামাদ। তা আমরা তো জানতে পেরেছি যে আপনি এখানে পর্যায়ক্রমে কোরআন তেলাওয়াত করেন। হ্যাঁ, আসলে আমাদের ওই নবাব সাহেব সম্বন্ধে আপনি একটু ডিটেল যদি বলতেন আর কি। আমরা যেখানে কোরআন তেলাওয়াত করতেছি এই মসজিদের নাম হলো নবাব শাহী জামে মসজিদ ধনবাড়ি। আচ্ছা, ওনার মসজিদের পাশেই মরহম নব নওয়াজ সাহেবের সমাধি। তখন মসজিদ করছে, মসজিদের সাথে দুইটা রুম করছিল, যে রুমে উনি জীবিত থাকালে নিজে কোরআন তেলাওয়াত করছে এবং ওলামা কেরাম আইসা আনছে ওই যুগের, তারা বিশিষ্ট ওলামা কেরাম আইসা পড়ছে আর উনি বসে বসে শুনছে এবং বলছে যে আমি যেখানে মারা যাই, আমার লাশ এখানে দাফন করবে। উনি গরমের সময় দার্জিলিং থাকতো, কলিকাতা দার্জিলিং। উনি তো এই অবিভক্ত বাংলার মন্ত্রী ছিলেন, কৃষি এবং শিক্ষামন্ত্রী। সেহেতু এই বেশি সময় এই কলকাতায় থাকছেন বেশি। তো উনি ওখানে মারা গেছে। মারা যাওয়ার পরে এখানে লাশ সরকারিভাবে দিবসছিল ঢাকা। এই তৃণমূল ওসিয়তনামা অনুযায়ী তার বাড়িতে, গ্রামের বাড়িতে মসজিদের পাশেই তার কবর দেওয়া হয়েছে এবং কবরে দেওয়া 2 বছর আগে তো নেই কোরআন তেলাওয়াত করা হইতেছে, 2 বছর আগে তো নেই। আর এখানে তারপরে হলো 95, এখন 95 বছর যাতে আমরা কোরআন তেলাওয়াত করতেছি 5 জন হাফেজ সাহেব পর্যায়ক্রমে। হ্যাঁ, 24 শুধু নামাজ এবং ওযু ইস্তেঞ্জা বাদে সবসময় তেলাওয়াত করা যায়। জি, খুব প্রবীণ দানবীর ছিলেন। আচ্ছা, শিক্ষাও অনুরাগী। আচ্ছা, উনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিজে করছেন এবং আবার শিক্ষার উপর অনেক বই লিখছেন। আচ্ছা, যখন মেট্রিক পরীক্ষা দেয় কলিকাতা, ছাত্ররা যে মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট হয় না, মুসলমানের ছেলেদের ভালো রেজাল্ট দেয় না। তখন মরহুম নওয়াব চিন্তা করে কেলে মুসলমানের ছেলেরা উপর যেতে পারে না, ভার্সিটি যেতে পারে না কেন? ওনার মাথায় ব্রেনের মধ্যে একটা ধাক্কা লাগলো। পরে শেষে বললো যে এই বছর তনে আর কোনো স্কুলের নাম এবং মুসলমান বা হিন্দু বৌদ্ধ কারো নাম থাকবে না, শুধু রুল থাকবে। অন্য রুল থাকবে। উনি পার্লামেন্টে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত করলো যে মেট্রিক পরীক্ষার সময় আর কারো নাম থাকবে না, শুধু রুল থাকবে। তখন পরীক্ষা হলো, পরে এটা বাস্তবায়ন হলো। পরীক্ষা মানে স্ত্রী মোহাম্মদও নাই, স্ত্রী কেউ নাই, শুধু নাম, রুল থাকছে, রুল। তখন ওই পরীক্ষায় ওই সময় ওই সাল তখন দেখা যায় মুসলমানের ছেলেরাই স্ট্যান্ড করছে। মুসলমানের কোনো ধর্ম বই ছিল না, পাঠ্য ছিল না। উনি বলছেন না, ধর্ম প্রত্যেকটা ক্লাসেই ধর্ম, ইসলাম ধর্ম পাঠ্য করতে হবে। এটা উনি মন্দির করে থেকে গেছেন, এখন পর্যন্ত আছেই। বাংলাদেশে বহুত স্কুল করছে, অনেক স্কুল করছে, ক্লাস 6 প্রাইমারি স্কুল করছে, প্রাইমারি স্কুল ক্লাস 10 পর্যন্ত। কিন্তু বিশ্ববিদ্যালয় নাই, বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় ছিলেন না। তখন বলে চিন্তা করলেন যে আমার এই পূর্ববঙ্গে একটা বিশ্ববিদ্যালয় দরকার, বিশেষ দরকার। উনি ব্রিটিশ পার্লামেন্টের কাছে আবেদন করলো। আবেদন করার পরে ব্রিটিশ পার্লামেন্টের নাকচ করলো, না ওখানে কি পড়বি, বিশ্ববিদ্যালয়ে পড়া অনেক টাকা লাগবে, তারপর অনেক জমা লাগবে, ঘর দরজা লাগবে, ছেলে লাগবে, কে পড়বি? পরে আমার দেশের ছেলেরাই পড়বে, তারা গরিব। পরে শেষে আবার দরখাস্ত দেওয়ার পরে, ওই আবেদন করার পরে রবীন্দ্রনাথ ঠাকুর উনি প্রকাশ্যে লিখিতভাবে বিরোধিতা করলো এবং বললো না, এই পূর্ববঙ্গে ভার্সিটি দরকার নাই, কারণ ওখানে ছেলে মেয়ে সব গরিব, তারা জেলে, কুমার, তাঁতি, মজুর, চাষি, এদের ছেলেরাকে লেখাপড়া করতে পারবো, তারা ওই মেট্রিক পর্যন্ত বলে যথেষ্ট। তখন মরহম নওয়াব সাহেব বলছে না, আমার পূর্ববঙ্গে দিতে হবে, কারণ বিশ্ববিদ্যালয় যারা পড়বে তারা এই কলিকাতা এসে পড়তে পারবে না, তার জেলে, কুমার, তাঁতি, মজুর, তাদের গরিব ছেলেরা এখানে পড়তে পারবে না, পূর্ববঙ্গে দিতে হবে। তখন বলে যে এত টাকা কে দিবে, কত টাকা লাগে নেন। তৎকালীন টাকা 25,000 দিয়ে দিচ্ছেন, বাদ বাকি টাকা দিচ্ছেন। তারপরে সদর ঘাট বন্ধ রাখছে, পাটুরিয়া ঘাট, দৌলতিয়া ঘাট, সব বিক্রি করে হেরো টাকাগুলো দিচ্ছে এবং জমিগুলো দিচ্ছে। ওনার দোস্ত ছিল এই নবাব সলিমুল্লাহ সাহেব, উনি 500-600 একর জমি উনি দান করছেন, আর ভূমি উনি দান করছেন, টাকা দিচ্ছেন নবাব নওয়াব সাহেব। শেরে মোংলা ফজলুল হক আরও যে আসল সহকারী, এরাও সহযোগিতা করছে।
জমিদারের এরিয়াটা বিশাল বড় ছিল। এই বড় অংশ থেকে কিছু অংশে স্কুল, কিছু অংশে মাদ্রাসা, তারপরে কলেজ, এগুলো আশেপাশে পুরো এরিয়াই ওনার। হ্যাঁ, উনি প্রতিষ্ঠা করে গেছেন। অফিস রুম ছিল না, এখানে খাজনা টাজনা আদায় করতেন উনি, তাই না? এখানে অনেক পুরাতন ছবি দেখা যাচ্ছে। এখানে কি নবাবের ছবি আছে না? কোথায়? এই যে উনি লাঠি, হ্যাঁ, এটা হলো দরবার হল। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কে কে আছেন? এখানে নবজাত সৈয়দ হাসান চৌধুরী সাহেবের স্ত্রী সৈয়দ রাজিয়া হাসান আলী, আচ্ছা, এবং হাসান আলী চৌধুরী সাহেবের ভাতিজা হ্যাঁ, সৈয়দ মোহাম্মদ আলী সাহেবের স্ত্রী সৈয়দা হামিদা খাতুন, আচ্ছা। হামিদ আলী চৌধুরী। ছবি, ছোট ভাইয়ের বিয়েতে বর যাত্রী হিসাবে সৈয়দ মোহাম্মদ আলী। আচ্ছা। তখন এই নিয়ে বড় গাড়ি। প্রধানমন্ত্রী ছিলেন তারা, এই নবাবের নাতি। আমরা এখন ঢুকে পড়ব নবাব সাহেব যে মঞ্জিলে বসবাস করতেন, দেখতে পাচ্ছেন। আমরা এখানে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছেন যে মসজিদটি, এই মসজিদে ইনি নামাজ কালাম পড়তেন। এটা নবাব বাড়ি মসজিদ। আমরা এটারও পাশাপাশি কবরস্থান, পারিবারিক কবরস্থান। এটা হলো ওনার বসবাসের স্থান, উনি বসবাস করতেন এখানে। তারপর দেখতে পাচ্ছেন এখানে দোলনা রাখা আছে। ওনার বাড়ি হোক বা মসজিদ, স্কুল, মাদ্রাসা, সব কিছুতে গম্বুজ আছে। এটা হলো নবাব বাড়ির পিছনের অংশ।